আলাইকুম। আজকে মেটামরফোসিস থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন পড়ব। এটা হচ্ছে ডিসকাস দ্য টেকনিক অ্যাপ্লাইড বাই কাফকা ইন রাইটিং দ্য মেটামরফোসিস। অর্থাৎ ওই টেকনিকগুলো কি কাফকার রাইটিংয়ের মধ্যে, যেটা মেটামরফোসিসের মধ্যে কাফকা ইউজ করেছে, অর জাস্টিফাই দ্য মেটামরফোসিস অ্যাজ ওয়ান অফ দ্য সেঞ্চুরিজ ফিউ গ্রেটেস্ট পোয়েটিক ওয়ার্ক। মেটামরফোসিস যে এই শতাব্দীর মধ্যে লেখা অন্যতম একটা সেরা একটা পোয়েটিক ওয়ার্ক, একটা লিটারারি একটা কাজ, এইটাকে একটু ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ব্যাখ্যা করার মধ্যে একটা বিষয় যেটা আমাদের প্রশ্নে চাচ্ছে, যে জিনিসটা সেটা হচ্ছে যে ফ্রান্স কাফকা কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা লিখেছেন, বা কেন এটা বিখ্যাত, কেন এটা শতাব্দীর মধ্যে শ্রেষ্ঠ, কোন কিভাবে উপস্থাপনা করার জন্য, বা গল্পটাকে কিভাবে প্রেজেন্টেশন করার জন্য, কিংবা পাঠকের সাথে কানেক্টিভিটির এতটা দৃঢ়তাটা কিভাবে আসলো, যার কারণে এটাকে একটা সেঞ্চুরির গ্রেট একটা ওয়ার্ক বলা হয়, কিংবা কোন মেথড বা টেকনিকটা অ্যাপ্লাই করার কারণে এটা এত একটা গ্রেট ওয়ার্ক, লিটারারি আর্ট হিসাবে এটা দেখা যাচ্ছে, বলা হচ্ছে। তো এটা মূলত ছিল প্রশ্ন। আমরা দেখি আমাদের মতো করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এটাও এলেক্স নোট থেকে দেবো। এলেক্স নোটে এই প্রশ্নের উত্তরটা খুবই চমৎকারভাবে দেওয়া আছে, এটা স্টাডি গাইড থেকে পড়ার প্রয়োজন নেই। তো আমরা প্রথমেই ব্রডকাস্টিংয়ের শুরুতে এইভাবে বলে দিতে পারি, ফ্রান্স কাফকা 1883 থেকে 1924, নোভেলা দ্য মেটামরফোসিস পাবলিশ ইন 1915 ইজ এ লিটারারি মাস্টারপিস নোন ফর ইটস সারিয়াল অ্যান্ড এক্সিস্টেশনাল exploration of theme such as isolation, identity, absurdity, etc. তো তাহলে ফ্রান্স কাফকা হচ্ছে তিনি মেটামরফোসিসের রাইটার, যেই নোবেলটা দেখা যাচ্ছে 1915 সালে পাবলিশ করা হয়েছে। তো তাকে আমরা চিনি এই হিসাবে যে তিনি হচ্ছে যে মেটামরফোসিস দ্য মাস্টারপিসের তিনি হচ্ছে ক্রিয়েটর অথবা রাইটার। এবং এই নোভেলাটা হচ্ছে পরিচিত হচ্ছে, এর থিমটা হচ্ছে এলিয়েনেশন, হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাবসার্ডিটি, যে হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্নতা, নিজের পরিচয়টা অস্তিত্ব খুঁড়ে পাওয়া, আর হচ্ছে অ্যাবসার্ডিটি, যেটা। আর যদি দেখা যাচ্ছে লাইনটা অনেকটা জটিল মনে হয়, তো তাহলে দেখা যাচ্ছে এর আগে যেভাবে শিখাই দিয়েছিলাম ওভাবে আমরা লিখতে পারি যে মেটামরফোসিস ইজ ফ্রান্স কাফকাস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারারি ওয়ার্ক ইন দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। ফ্রান্স কাফকা ইজ নোনস ফর হিজ গ্রেটেস্ট লিটারারি আর্ট ফর মেটামরফোসিস। এভাবে দেখা যাচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা এভাবে দিয়ে শুরু করতে পারি। এরপরে আমরা দেখা যাচ্ছে এখানে বলা আছে, কাফকা এমপ্লয় সেভারাল ইউনিক টেকনিক টু ক্রিয়েট ডিপলি আনসেটিং অ্যান্ড থ্রট প্রভোকিং ন্যারেটিভ। তো এখানে কাফকা খুব ইউনিকভাবে কিছু টেকনিক অ্যাপ্লাই করেছে, যে এই ন্যারেটিভটাকে, এই লেখাটাকে দেখা যাচ্ছে একটা উন্নত মাত্রায় নিয়ে যেতে। তো সেখানে প্রথমেই দেখা যাচ্ছে যে প্যারাটা দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাবসার্সিটি অ্যান্ড স্যারিলিজম। এখানে আমরা শুধুমাত্র অ্যাবসার্সিটি দিতে পারি। কাফকাস রাইটিং ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস অ্যাবসার্ড অ্যান্ড সারিয়াল নেচার। দ্য স্টোরি ওপেন্স উইথ দ্য প্রোটাগনিস্ট জর্জ শামসা ওয়েকিং আপ টু দ্য ফাইন্ড হিমসেলফ ট্রান্সফরমেড ইনটু এ জায়ান্ট ইনসেক্ট। আসলে আমরা যখনই দেখা যাচ্ছে এই জাতীয় একটা ব্রড কোশ্চেন আলোচনা করব, তখনই দেখা যাচ্ছে যে রাইটারটা কোন দৃষ্টিভঙ্গি থেকে লিখেছে এই বিষয়টা আমাকে আলোচনা করতে হবে। আবার এটা যে আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কাইন্ড অফ অটো বায়োগ্রাফিক্যাল নোভেলা। সেই হিসাবে দেখা যাচ্ছে যে তার লাইফের সাথে কানেক্টিভিটিটা কোন জায়গায়, বা লেখক কোন জায়গা থেকে কি এক্সপ্রেস করেছে সেটা আমাদেরকে বলতে হবে। এবং সাথে সাথে গল্পের যে মেইন থিম বা মেইন সামারি যেটা, এটাও কিন্তু প্রাসঙ্গিকভাবে আসবে। সুতরাং যাদের সামারিটা ভালোভাবে জানা আছে তাদের জন্য কিন্তু প্রশ্নটা বোঝা বা উত্তর দেওয়াটা খুবই সহজ হবে। এই তো অ্যাবসার্সিটি কিন্তু আমাদের মেটামরফোসিস গল্পের একটা অন্যতম থিম, যে কাফকা এখানে ক্যারেক্টারাইজটা জর্জ শামসার এভাবে করেছে যে সে যে তার পরিবারের মধ্যে থেকেও যেন তার মধ্যে নাই। এবং গল্পটা এভাবেই শুরু হয়েছে যে হঠাৎ করেই দেখা যাচ্ছে একটা পোকার মধ্যে মানুষ থেকে একটা পোকাতে রূপান্তর হয়ে গেছে। তো এইটাই কিন্তু পাঠককে খুব গভীরভাবে অ্যাট্রাক্ট করে, এবং প্রথমেই দেখা যাচ্ছে যে পাঠকের মনোযোগটা আকর্ষণ করে। এরপর একটা কোটেশন দেওয়া আছে, ওই যে ওয়ান্স মর্নিং জর্জ শামসা ওয়েক আপ ফ্রম ট্রাবল ড্রিমস হি ফাউন্ড হিমসেলফ ইনটু এ জায়ান্ট ইনসেক্ট। এভাবে দেখা যাচ্ছে আমরা খুব সহজ ভাষায় কোটেশন দিয়ে আমরা দিয়ে দিব। এরপরে সেকেন্ড প্যারাতে আমরা দেখতেছি লিমিটেড থার্ড পারসন রিসপেক্টিভ। তো এখানে একটা নোভেলাটা, দ্য নোভেলা ইজ ন্যারেটেড ফ্রম এ লিমিটেড থার্ড পারসন পার্সপেক্টিভ দ্যাট ক্লোজলি ফলোজ জর্জ থ্রট
এই গ্রিগোরস থট অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে এই নোভেলাটা একটা থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে, যেটা গ্রিগোরসের যেই পার্সোনাল এক্সপিরিয়েন্স আর ফিলিংস যেটা আছে সেটাকে এক্সপ্রেস করে। দিস পার্সপেক্টিভ অ্যালাউ টু রিডার ডিলিভ ইনটু জর্জ ইন্টারনাল ওয়ার্ল্ড। তো এই দৃষ্টিভঙ্গিটা পাঠককে জর্জের মানে নিজের মনের সাথে, নিজের চিন্তার সাথে, নিজের তার গ্রিগোরের গভীরতার সাথে, খেয়ালের সাথে দেখা যাচ্ছে পাঠকের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। অ্যান্ড এক্সপিরিয়েন্স হিজ কনফিউশন, তার মনের মধ্যে যে কনফিউশনগুলো চলে, আইসোলেশন, তার মধ্যে যে আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম সব কিছু থেকে, অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল যে স্ট্রাগল আছে সেটা কিন্তু পাঠকের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। তাহলে অলরেডি আমরা কিন্তু দুইটা আমরা প্যারা পেয়েছি, এবং তার দুইটা কোটেশনটা ছিল কিন্তু অ্যাবসার্জিটি, এরপরে হচ্ছে লিমিটেড থার্ড পারসন পার্সপেক্টিভ, দুইটা। আচ্ছা, থার্ড আমরা হচ্ছে সাইকোলজিক্যাল রিয়েলিজম। তো সাইকোলজিক্যাল রিয়েলিজম মনস্তাত্ত্বিক যেই মানে অসামঞ্জস্যতা যেটা, সেখানে আমরা পাই যে থ্রু এ fantastical story, Kafka pays great attention to psychological realism. He explores Grigor's mental state, reaction to his transformation. তো এটা এত অসাধারণ একটা গল্প হওয়ার পিছনে দেখা যাচ্ছে যে সাইকোলজিক্যাল যেই মনস্তাত্ত্বিক যেই পার্থক্যটা, সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করছে। হি এক্সপ্লোরস জর্জ, সেই ফ্রান্স কাফকা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছে যে গ্রিগোরসের মেন্টাল স্টেটটা কী ছিল, তার মানে সে যখন একটা পোকায়াতে পরিণত হয়ে গেছে তার মানসিক অবস্থা কেমন ছিল, তার রিয়াকশনগুলো কেমন ছিল, এবং তার আশেপাশের মানুষগুলো তার সাথে কেমন আচরণ করেছিল, এবং সে যে একটা মানুষের পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি এটা ফুটিয়ে তুলতে পেরেছেন, যেটা কিন্তু পাঠকের ওই যে বলে না আই ক্যাচিংয়ের মতো বিষয় হয়েছে। তো এটা আমাদের ছিল হচ্ছে থার্ড হচ্ছে কোটেশন। 4 নম্বরে হচ্ছে দেওয়া আছে স্যাম্বলিজম। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই কিন্তু আয়রনি এবং স্যাম্বলিজম দিয়ে ভরা, এবং কাফকা ইউজ স্যাম্বলিজম টু কনভে ডিপার মিনিং। দ্য ট্রান্সফরমেশন ইটসেলফ স্যাম্বলাইজ এলিয়েনেশন অ্যান্ড দ্য অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স। তাহলে কাফকা এখানে স্যাম্বলিজমটা খুব মানে স্যাম্বলিজমটা খুব ডিপার একটা মিনিং সহকারে ব্যবহার করেছে, যেটা নিজেই একটা মানে যেই মানে এটাকে আলাদাভাবে আর বলে বোঝানোর প্রয়োজন হয় না, এটা নিজেই এই জিনিসটা বোঝাতে সক্ষম। আচ্ছা, সরি ফর দ্য ব্রেক। তো পুরো গল্পটা আসলে এমনভাবে উপস্থাপন করা যে গল্পটা নিজেই একটা আয়রনি এবং স্যাম্বলাইজের বিষয়গুলো খুব নিজে থেকেই প্রকাশ করে দেয়, সেটার জন্য আলাদাভাবে কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না। যেমন এখানে ফ্রান্স কাফকা তিনি যখন তার নিজের লাইফে স্ট্রাগল করতেছিলেন, এবং ফ্রান্স কাফকা মানে আমাদের লেখক, সে যখন সে নিজেও তার জীবনে যেই পরিমাণ কষ্ট করেছিলেন, তার ফ্যামিলি মেম্বাররা তাদের কাছে কিন্তু এই গ্রিগর শামসার মতোই কিন্তু ট্রিট করতো, এবং তার বাবা কিন্তু তার সাথে অনেক ক্রুয়েল বিহেভ করতো। তো তার নিজের কাছে নিজেকেই কিন্তু একটা ইনসেট মনে হতো। তো উনি কিন্তু এই সেম জিনিসটা থেকে ইন্সপায়ার হয়েই এই নোভেলাটা লিখেছেন। তো সুতরাং নোভেলার মধ্যে যখন হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠে গ্রিগর শামসার একটা ইনসেটে পরিণত হয়ে যাওয়ার বিষয়টা আলোচনা করা আছে, তখন কিন্তু এইটা নিজেই মানে ইটসেলফ বিকাম হচ্ছে রেফার্স এ স্যাম্বলিজম, এরকম বিষয়টা চলে আসছে আর কি। এখানে আলাদাভাবে আর কোনো কিছু কিন্তু বোঝানোর প্রয়োজন আসছে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে একটা স্যাম্বলিজমের এখানে বিষয়টা বলা আছে, এবং তার ফ্যামিলির জন্য যে অ্যাটিটিউড এবং যেই স্যাক্রিফাইস এবং তাদের জন্য যে একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, সেটা কিন্তু এর মধ্যে বলা হয়েছে বা বোঝানো হয়েছে। আচ্ছা, একটু বড় করে দিই। এরপরে আসছে থিম অফ এলিয়েনেশন অ্যান্ড আইসোলেশন। দ্য নোভেলা এক্সপ্লোর দ্য থিম অফ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এলিয়েনেশন। এটা দেখা যাচ্ছে নোভেলাটা যেই ফিজিক্যাল থিম আর হচ্ছে ইমোশনাল এলিয়েনেশন নিয়ে, মানে মানসিকভাবে আলাদা হয়ে যাওয়া এবং শারীরিকভাবেও যে একটা চেঞ্জ হয়ে যাওয়া, সেইটার থিমটা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করে। গ্রিগোস ট্রান্সফরমেশন, আইসোলেশন হিম ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজ এবং তার পরিবার থেকে একটা বিচ্ছিন্ন করে দেয়, একাকী করে দেয়। দ্য ক্যারেক্টার inability to understand or communication with Grigor's further empathies his alienation। এবং সে যে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা আরও বেশিভাবে ফুটে ওঠে সে যখন ওই যে ম্যানেজার যখন আসে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা বুঝতে পারে না, অর্থাৎ সব কিছু থেকে সে যেন বিচ্ছিন্ন। তো এখানে কাফকাস এক্সপ্লোরেশন অফ দিস থিমস মেক্স দ্য নোভেলা এ মাস্টারপিস। এই থিমগুলা কিন্তু আস্তে আস্তে নোভেলাটাকে একটা মাস্টারপিসে পরিণত করে দেয়। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা 4টা থিম পাইলাম। ফার্স্ট থিমটা, এই 4টা হচ্ছে আমরা কোটেশন পাইলাম প্যারা লেখার জন্য। ফার্স্ট ছিল হচ্ছে অ্যাবসার্জিটি,
এরপরে ছিল হচ্ছে লিমিটেড থার্ড পারসন পার্সপেক্টিভ, এরপরে হচ্ছে সাইকোলজিক্যাল রিয়েলিজম, 5টা পেয়েছে। 4 নম্বরে হচ্ছে স্যাম্বলিজম এবং 5 নম্বরে হচ্ছে থিম অফ এলিয়েনেশন অ্যান্ড আইসোলেশন। 6 নম্বর হচ্ছে ইউজ অফ গ্রিগোর্স রুম। গ্রিগোর্স এর যে রুমটা ছিল এটাই কিন্তু মানে রুমের আমাদের গল্পের সেটিং, এবং এটার কিন্তু অনেক কিছু একটা সিগনিফিকেন্স মিনিং আছে। ইট বিকাম এ স্পেস হোয়ার হি রিট্রিটস ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স এ ব্লেন্ড অফ কমফোর্ট অ্যান্ড ক্যাপটিভিটি। তো এই স্পেসটা তার এই রুমটাই কিন্তু দেখা যাচ্ছে যে রুমের মধ্যে সে আছে, কিন্তু এই রুমটাই কিন্তু এইটার প্রতিনিধিত্ব করে যে সেই সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সে এই যে রুমের মধ্যে যেটা ছিল এই রুমের মধ্যে থেকেও সে যেন মানে সে যেই গ্রিগোর হিসেবে ছিল সেটা যেন আর সে নাই, সে এখান থেকে যেন পরিবর্তন হয়ে সে হচ্ছে একটা পোকাতে রূপান্তরিত হয়েছে। দিস সেটিংস রিফ্লেক্টস হিজ চেঞ্জিং রিলেশনশিপ উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ গ্রোয়িং ডিট্যাচমেন্ট অফ এ হিউম্যান লাইফ। সে যে মানব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে তার পরিবার থেকেও যে আলাদা হয়ে গেছে সেটা কিন্তু গ্রিগোর্সের রুমটা রিপ্রেজেন্ট করে। তো এই রুমটা যে রিপ্রেজেন্ট করে এইটাও কিন্তু দেখা যাচ্ছে স্যাম্বলিক হিসাবেও এই জিনিসটা দেখানো হয়েছে, এবং এইগুলা এক একটা স্যাম্বল ইউজ করার মাধ্যমে কিন্তু মানে এই হচ্ছে যে পোয়েটিক আর্টটা কিংবা দেখা যাচ্ছে যে এই নোভেলটা কিন্তু একটা মাস্টারপিসে পরিণত হয়ে গেছে। এই আচ্ছা, family dynamics. Kafka examines family dynamics through Gregor's transformation, the family's in, in initial shock, neglect of George's need, and eventual restatement. আচ্ছা, এই প্যারাটা একটু কঠিন করে দেওয়া আছে, এটা সহজ ভাষায় আমরা এইভাবে লিখতে পারি। ফ্যামিলি ডাইনামাইটসের মধ্যে বিষয়টা হচ্ছে গ্রিগরের যেই পরিবর্তন হয়, হঠাৎ পরিবর্তনের ফলে তার পরিবারে তৈরি হওয়া মানে সমস্যা এবং তাদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু এই নোভেলাটায় ফুটে উঠেছে। তার পরিবারের যে ফার্স্ট টাইম দেখে যেই একটা রিয়াকশন আসে, এবং এটা দেখার পরে তার বোনের কিন্তু তার প্রতি একটা ভালোবাসা ছিল, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘৃণাতে পরিণত হয়েছে। সেটা নোভেলার মধ্যে যে দেখানো হয়েছে, এবং পরিবারের মধ্যে তাদের যে একটা বন্ডিং যেটা ছিল, বন্ধনটা ভেঙে গেছে। তার বোন প্রথমে যত্ন নিল, পরে আস্তে আস্তে সে কঠোর হয়ে যায়, এবং তার মৃত্যুর আগে তার বোন বলে যে তাকে হচ্ছে পরিবার থেকে বের করে দিতে, সে থাকলে এটা একটা উটকো ঝামেলার মতো। তো এই জিনিসগুলো সে যখন দেখে, এই কথাগুলো যখন সে শোনে, এবং সে যে পরিবারের বোঝা, এই এই বিষয়গুলো যখন সে উপলব্ধি করে, তো তখন দেখা যাচ্ছে এই জিনিসটা সহ্য না করতে পেরে সে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো এটাই কিন্তু ফ্যামিলি ডাইনামিকের মধ্যে আমরা লিখতে পারি। এরপরে বলা হচ্ছে ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। তো ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কাফকা মূলত এখানে অসাধারণভাবে খুব অল্প কথার মধ্যে আমাদেরকে আমাদের জীবনের গভীরে নিয়ে যেতে পেরেছেন। তার লেখার কৌশল কিন্তু আমাদের নিজেদের লাইফকে বা আমাদের লাইফের স্টোরিকে কিন্তু খুব একটা ডিপভাবে আমাদেরকে স্পর্শ করতে পেরেছে। তো এটাই কিন্তু এখানে বলা আছে যে দ্য ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, কাফকা employs concise and precise language to convey complex emotion and ideas. His writing contribute to the story emotional intensity and provoke deep introspection into the readers. আচ্ছা, এখানে একটা আমি কোটেশন বাদ দিয়ে গেছি, এখানে একটা খুব সুন্দর একটা কোটেশন বলা আছে ফেমিনিন ডাইনামাইটের মধ্যে, যে ইট উইল বি দ্য ডিপথ অফ বোথ অফ ইউ, আই ক্যান সি ইট কামিং। যদি সম্ভব হয় আমরা এই কোটেশনটা দিতে পারি। এরপরে হচ্ছে লাস্ট যেই আমাদের প্যারা যেটা আছে সেটা আমরা এইভাবে দিতে পারো, আইরনি অ্যান্ড ডার্ক হিউমার। আইরনি অ্যান্ড ডার্ক হিউমার। তো ডিসপাইট ইটস sombre themes, the metamorphosis contains moments of irony and dark humor. তো এইটার যেই আচ্ছা 1 মিনিট, এই নোভেলার বিষয়বস্তু হচ্ছে একটা খুব নিরানন্দ বা বিষণ্ণ টাইপের, ঠিক আছে? তো আবার এখানে কিন্তু একটা ডার্ক হিউমার বলতে বোঝায় যে একটা হাস্যকর একটা মুহূর্ত আছে, মানে কমিক এলিমেন্টও আছে, যেগুলোকে ডার্ক হিউমার বলা হয়। তো এটা কেমন, এই যেমন এইখানে বলা হচ্ছে যে the family reaction to Grigor's transformation into a inceit behavior create a satirical commentary of human behavior. তো তার পরিবারের এই একটা পোকাতে পরিণত হয়ে যাওয়ার কারণে এই যে একটা আচরণ, এটা একই সাথে কিন্তু ক্রুয়েল, নিষ্ঠুর, আর একদিকে কমিক এলিমেন্ট, আবার দেখা যাচ্ছে
রিগরের যে পরিবর্তন হয়ে যাওয়ার বিষয়টা, সেটাও কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে খুবই অবিশ্বাস্য, আনবিলিভেবল, আনএক্সপ্লেনেবল একটা বিষয় থাকে, সাথে সাথে খুব দেখা যাচ্ছে মানে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ার মতো একটা সিরিয়াস বিষয় থাকে, একই সাথে এটা কমিক এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই আইরনিগুলা, সিম্বলগুলা ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ আমাদের কবি ফ্রান্স কাফকা যে ইউজ করতে পেরেছেন, এই ইউজ করতে পারার জন্যই এটা এই পুরো শতাব্দীর মধ্যে একটা গ্রেটেস্ট ওয়ার্ক হিসাবে ধরে নেওয়া যায়। কনক্লুশনের ক্ষেত্রে আমরা লিখবো, এবং কনক্লুশনের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা পারলে মুখস্থ করে নিব। কাফকাস ইউজ অফ অ্যাবসার্সিটি, সার্লাটানিজম, সাইকোলজিক্যাল রিয়েলিজম, সিম্বলিজম অ্যান্ড other technique in the metamorphosis creates deeply unsettling and thought-provoking narrative. তো এখানে কাফকাস যেই এটার সাইকোলজিক্যাল রিয়েলিজম ব্যবহার করছে, সিম্বলিজম ব্যবহার করেছে, তারপরে হচ্ছে আয়রনি যেটা ব্যবহার করেছে, এবং যেই টেকনিকগুলো ব্যবহার করে খুব অল্প কথার মধ্যে পাঠকের একেবারে গভীর হৃদয়ের সাথে এইগুলা কানেক্ট করতে পেরেছে, সেটাই কিন্তু ন্যারেটিভটাকে আরও প্রভোকিং করেছে। দিস টেকনিক মেক্স দ্য নোভেলা ওয়ান অফ দ্য ফিউ গ্রেটেস্ট পোয়েটিক ওয়ার্ক ইন দ্য 20th সেঞ্চুরি। তো এই টেকনিকগুলাই কিন্তু আস্তে আস্তে নোভেলাটাকে এই বিংশ শতাব্দীর মধ্যে অন্যতম গ্রেট একটা পোয়েটিক ওয়ার্কে পরিণত করেছে। আমি খুব শর্ট টাইমের মধ্যে অনেক প্রশ্ন রেডি করছি এবং একবারে ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি, আর এত ভিডিও এত শর্ট টাইমের মধ্যে বানানোর মতো মেন্টালি প্রিপারেশন আমার ছিল না। তো এর কারণে হয়তো বা ভিডিওর কোয়ালিটিটা কিংবা আমার এক্সপ্লেনেশনের হয়তো বা মানটা একটু দুর্বল হতে পারে, কিছু ত্রুটি বিচ্যুতি খেয়ালে আসতে পারে, এটা একটু কনসিডার হিসাবে দেখবেন। তো ঠিক আছে, আজকের জন্য এখনকার জন্য এতটুকুই।